বা থানা নির্বাচন অফিসার এরা থাকছেন 68 জন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা থাকছেন 11 জন, অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে 5 জন, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার 4 জন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেলা পর্যায়ের প্রশাসকের কার্যালয়ে 4 জন, আরও বাকি আর বেশ কিছু জন আছেন। আমি আর পুরো ডিটেল পড়লাম না। আপনি জানেন মনোনয়নপত্র বিষয়ে মোট মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা ছিল 2568 জন। রাজনৈতিক দল, এর মধ্যে রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছেন 2087 জন, আর স্বতন্ত্র ছিলেন 481 জন। মনোনয়নপত্র বাতিলের সংখ্যা হচ্ছে 726 জন। বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা 1842 জন। অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা 51টি। মনোনয়নপত্রে বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট আপিল দায়ের করা হয়েছিল 645 জন, 645। তার মধ্যে আপিল মঞ্জুর করা হয়েছে 425টি, নামঞ্জুর করা হয়েছে 206টি, আপিল প্রত্যাহার করা হয়েছে 14টি। আর নির্বাচনের আসন, ভোট কেন্দ্র, ভোট কক্ষ, ভোটার সংক্রান্ত তথ্য: মোট নির্বাচনী আসন 300টি, ভোট কেন্দ্র 42,779, 42,779। ভোট কক্ষ মানে ভোটিং বুথ থাকছে হলে 2,47,499, 247,499। আর ভোটার সংখ্যা হচ্ছে 12,77,11,793। তার মধ্যে পুরুষ আছেন 6,48,25,361 জন হচ্ছে পুরুষ। আবার পড়ি, 6,48,25,361 জন হচ্ছেন পুরুষ। আর মহিলা সংখ্যা হচ্ছে 6,28,85,200। আর হিজড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার হয়েছেন 1232 জন। এর মধ্যে সোফার আপনারা জানেন সিসিটিভি ক্যামেরার বিষয়ে কালকে একটা আপডেট দিয়েছি আমরা। এই সিসিটিভির বিষয়টি আরও যেহেতু র্যাপিডলি আপডেটেড হচ্ছে, আমরা আজকে আর নতুন করে আপডেট দিচ্ছি না। এর মধ্যে আইন শৃঙ্খলা বিষয়ক যেগুলো কাজ হয়েছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা কমিটি জেলা উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি করা হয়েছে। এই কমিটিতে জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উইদিন ব্র্যাকেট জেলা ম্যাজিস্ট্রেট সভাপতি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে পালন করবেন। এই কমিটি জেলা উপজেলা পর্যায়ে স্থায়ী আইন শৃঙ্খলা কমিটি। আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন, এই কমিটিতে রিটার্নিং অফিসার সভাপতি ও সহকারী রিটার্নিং অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জুডিশিয়ালি ইনকোয়ারি অ্যান্ড এডুকেশন কমিটি, 300টি নির্বাচন এলাকায় 300টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেটা হচ্ছে যে মোট নির্বাচন উপলক্ষে সংঘটিত অপরাধ আমলে নেওয়া তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের জন্য ভোট গ্রহণের পূর্বে 4 দিন ও ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে 2 দিন, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট 7 দিনের জন্য 300টি আসনে 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব করা হয়েছে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকছেন হচ্ছে 1047 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। আপনারা জানেন প্রতিটি ভোট কেন্দ্রে এই বছর প্রতিটি ভোট কেন্দ্রে মিনিমাম 15 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকছেন। তার মধ্যে কেউ আছেন রেগুলার ফোর্সের বাহিনী, কেউ ইরেগুলার ফোর্সের বাহিনী। তো মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ যেগুলো ভোট কেন্দ্র, সাধারণ ভোট কেন্দ্রে থাকছেন পুলিশ 2 জন অস্ত্রসহ, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ভিডিপি 1 জন, সেকশন কমান্ডার অস্ত্রসহ। প্রতি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য 1 জন অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েন হবে। এটা এবারেই প্রথম করা হচ্ছে।
অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিওপি একজন সহকারী সেকশন কমান্ডার অস্ত্রসহ, এবং এটা ডিপেন্ড করবে যে এটার প্রাপ্যতার সাপেক্ষে। অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি মহিলা 4, পুরুষ 6, 10 জন লাঠিসহ। গ্রাম পুলিশ 1 জন, দফাদার মহল্লাদার ক্ষেত্রে বিশেষ 2 জন। আর অন্যান্যদের ক্ষেত্রে জাস্ট 1-2-3 জন বাড়বে, যেগুলো গুরুত্বপূর্ণ বা যেখানে আমরা মনে করছি যে এটা ভালনারেবল বা টু এনি রিস্ক, সেক্ষেত্রে এদের সংখ্যা বাড়বে। মানে ইয়ের ক্ষেত্রে হবে হচ্ছে সাধারণ ভোট কেন্দ্রে 15 থেকে 17 জন, আর গুরুত্বপূর্ণ ক্ষেত্রে 18 থেকে 19 জন পর্যন্ত যাবে। আমি এখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা ব্রিফিং করা হয়েছে সেটা আমি আপনাদেরকে এর তগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলা হয়েছে, যে সেগুলোর ব্যাপারে কি কি মেজার নেওয়া হচ্ছে, এবং আশা করা যাচ্ছে যে আগামী মিটিংগুলোতে এটা আরও আপডেটেড লিস্ট হবে। যেটা আজকে আমরা মনে করছি ঝুঁকিপূর্ণ, সেটা আগামী 1 সপ্তাহে কি মেজার নিলে যেটা হবে যে সেই জায়গায় আমরা আশা করতে পারি যে আগামী 1-2 সপ্তাহে এটা সাধারণ কেন্দ্র, মানে এই ক্ষেত্রে আর মানে সিকিউরিটি রিস্কটা অনেকটা কমে আসবে, সেটার একটা বিষয়ে আলোচনা হয়েছে। তো এখানে আজকে যে বর্ণনা বলা হয়েছে যে বাংলাদেশ পুলিশ সদস্য কর্তৃক অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রসমূহে মোট 25,500টি বডি অন ক্যামেরা ব্যবহৃত হবে। ইতিমধ্যে সমস্ত ক্যামেরা সরবরাহ করা হয়েছে এবং তা ব্যবহার উপযোগী হয়েছে। আজকের মিটিংয়ে এটা একটা ট্রায়াল করা হয়, চিফ অ্যাডভাইজারকে সাথে যুক্ত করা হয় হাটহাজারীর একটি ভোট কেন্দ্রের সাথে। সেখানে একজন পুলিশের একজন অফিসার ছিলেন, তার সাথে সরাসরি সংযুক্ত করা হয়। আমরা এখান থেকে মানে ক্যাবিনেট রুম থেকে তাকে উনি ওই বডি ক্যামেরাটা ওই ভোট কেন্দ্রটা কিভাবে মনিটর করা যায় সেটা মানে ভিডিওতে একদম লাইভ ইমেজের মাধ্যমে এটা আমরা সবাই দেখেছি, এই মিটিংয়ে দেখানো হয়। এবং এই বডি অন ক্যামেরার ক্ষেত্রে বলা হয়েছে যে সবাইকে মোটামুটি ট্রেনিং দেওয়া হয়েছে যারা যারা আছেন, এবং আশা করা যায় যে ইলেকশনের দিন এইটা বডি অন ক্যামেরা ফর দি ফার্স্ট টাইম এটা দেওয়া হচ্ছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আপনারা যারা যারা পুলিশের যারা সদস্য যারা এটা ক্যারি করবেন, তারা পুরো কেন্দ্রের আশেপাশে সবগুলো ফটোই তার কাছে থাকবে বা লাইভ ইমেজ থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে যদি ওইখানে কোনো ট্রাবল দেখা দেয় সেটা খুব তাৎক্ষণিক তারা লাইভ স্ট্রিমিংও করতে পারবেন বা SOS এর মাধ্যমে ইমেজ পাঠাতে পারবেন। SOS ওরা যদি অ্যাক্টিভেট করেন তাহলে অটোমেটিক এটা একটা সুরক্ষা অ্যাপ করা হয়েছে, সুরক্ষা অ্যাপের সাথে এটা সংযুক্ত হবে, এবং সেক্ষেত্রে যেটা হবে যে জেলার থেকে বা উপজেলার থেকে বা একদম সেন্ট্রাল লেভেল থেকে খুব দ্রুত কুইক রেসপন্স করা যাবে। এই কুইক রেসপন্সের মাধ্যমে যে সমস্ত জায়গায় ট্রাবল হচ্ছে, আমরা আশা করি যে একটা জায়গায়ও ট্রাবল হবে না, বাট যদি হয় সেক্ষেত্রে স্থানীয় পুলিশ এরা তো মুভ করবেই, অ্যাট দ্য সেম টাইম মিলিটারি যেটা অ্যাক্টিভ কুইক রেসপন্সের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, তারা রেসপন্স করবে। আর আজকে জানানো হয় যে আর্মির তরফ থেকে মোট এই প্রথমবারের মতো 1 লক্ষ সেনাবাহিনীর মেম্বার থাকবেন, 1 লক্ষের উপরে। আর বাংলাদেশ নৌবাহিনীর 5,000-এর উপরে থাকবেন, বাংলাদেশ বিমান বাহিনীর 3,730 জনের উপরে থাকবেন, আর বাংলাদেশ পুলিশের থাকবেন প্রায় 1.5 লক্ষ, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5,76,000, আর বর্ডার গার্ডের থাকবেন প্রায় 38,000, বাংলাদেশ কোস্ট গার্ডের 3,500 উপরে, র্যাবের থাকবেন প্রায় 8,000, এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে থাকবেন আরও 13,390 জন। এছাড়া আরও যেগুলো থাকবেন যে BNCCর মেম্বাররাও থাকতে পারেন, আমরা আশা করছি 15,000 বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের এরা মেম্বাররা সেই দিন
আর এই প্রথমবারের মতো ফায়ার সার্ভিসকে ইনভলভ করা হলো, যাতে তারা খুব দ্রুত কোনো জায়গায় রেসপন্ড করতে পারেন। আপনি জানেন ফায়ার ইনসিডেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বাট তারা খুব দ্রুত রেসপন্ড করবেন। আর আরেকটা হচ্ছে যে এবারের প্রথম ড্রোন থাকবে। ড্রোন প্রায় 500টার মতো ড্রোন ডিপ্লয় করা হচ্ছে। পুলিশের ডগ স্কোয়াড থাকবে এবং ডগ স্কোয়াড 50টির মতো তারাও দেখবে। এবং আমরা আশা করছি, এবং ড্রোনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু ড্রোন সরকার সিকিউরিটি ফোর্স পুরো ড্রোন তারাই ম্যানেজ করবে, আশেপাশে কিছু রেস্ট্রিকশন থাকবে যাতে অন্যান্য কেউ, সাধারণ মানুষ যাতে ড্রোন না উড়াতে পারেন। বা এটাকে সমন্বিত করার জন্য এটা একটা খুব দ্রুত একটা কমিটি করে দেওয়া হবে, যাতে এটাকে ড্রোনটা কিভাবে উড়ানো হবে এই বিষয়ে। আর এবারের একটা বিশেষত্ব আপনার হচ্ছে নির্বাচনের জন্য নির্বাচন সুরক্ষা অ্যাপ্লিকেশন। সেটা বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য কর্তৃক কেন্দ্রভিত্তিক এন্ড ইউজার হিসেবে ব্যবহৃত হবে। রেসপন্ডার হিসাবে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, আনসার, ডিজিএফআই এবং এনএসআইয়ের পাশাপাশি সহকারী রিটার্নিং অফিসারগণ উক্ত অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি রিটার্নিং অফিসারগণ ওভারসাইট প্যানেল ইউজার হিসাবে ভূমিকা পালন করবেন। বিভিন্ন বাহিনীর সঙ্গে এই অ্যাপ্লিকেশনের ব্যবহার প্রয়োগ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। 28শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে এন্ড ইউজার এবং রেসপন্ডার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে। আমরা আশা করছি জানুয়ারি মাসের মধ্যে এটার যত ট্রেনিং আছে সব প্রায় শেষ। তা আর অন্যান্য যেগুলো, এই যে প্রায় 9 লক্ষ যেগুলো মেম্বার অফ সিকিউরিটি ফোর্সের কথা বলা হলো, তার মধ্যে 90%-এরই ট্রেনিং শেষ, আরও বেশি মনে হয় 95%-এর মধ্যে ট্রেনিং শেষ। এবং আমরা আগামী মিটিংয়ের সময় এটা পুরো আপডেটেড লিস্ট আমরা দিতে পারবো। আমরা এই নির্বাচনী সুরক্ষা অ্যাপ্লিকেশনটা এর আগে এই ধরনের একটা সিমিলার অ্যাপ ইউজ করা হয়েছিল শারদীয় দুর্গাপূজার সময়, এবং এই শারদীয় দুর্গাপূজায় আমরা এটার খুব এফেক্টিভ কিছু রোল দেখেছি, যে কোথাও যদি কোনো রকমের কোনো টেনশন ক্রিয়েট হয়েছে, কোনো ইনসিডেন্ট হয়েছে, তো সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সেস খুব কুইকলি রেসপন্ড করতে পেরেছেন এবং খুব দ্রুত সিচুয়েশনকে আন্ডার কন্ট্রোলে আনতে পেরেছেন। এই ছিল আজকের মিটিংয়ের সারবস্তু। আর আজকের চিফ অ্যাডভাইজার প্রথমেই ভাষণ দেন। আমরা ভাষণের তার যে কি পার্টসটা আপনাদের সাথে আমরা একটু পরে শেয়ার করব। উনি খুব প্রিপারেশনটা খুব আরও যত কোনো ফুল প্রুফ প্রিপারেশনের কথা বলেন। উনি বলেছেন যে এই ইলেকশনটা যাতে নিখুঁতভাবে হয়, এবং আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে। আর এটার উনি এই যা কর্মযোগ্য হচ্ছে সব কিছুর ক্ষেত্রে আরও ভালোভাবে এটাকে আরও কত বেটার করা যায় সে বিষয়ে উনি জোর দিয়েছেন। আর উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। আর উনি টেকের যে টেক ইউজ করা হচ্ছে, সিসিটিভি, তারপরে ড্রোন এবং বডি অন ক্যামেরা, সেগুলো যাতে নিখুঁতভাবে ব্যবহার করা হয় এবং এটার যাতে বারবার এই ট্রায়াল দেওয়া হয়, এই ট্রায়াল দিয়ে যাতে এটা নিখুঁতভাবে ব্যবহার করার বিষয়ে উনি জোর দিয়েছেন। থ্যাংক ইউ। এই ছিল আজকের মূল বিষয়। উনি বলেছেন যে এটা সামনে প্রতি সপ্তাহে একবার করে মিটিং হবে, এই মিটিংগুলোতে এই ইলেকশনের সমস্ত ধরনের প্রিপারেশন রিভিউ করা হবে।
থ্যাংক ইউ। আমি ইউসুফ আরফিন বলছি কালবেলা থেকে। ওনারটা শুনে নেই। জি বলেন। আচ্ছা, আমি শামলা সুলতানা টেরিটরি করে কাজ করছি। বিষয় হচ্ছে যে সেনা সদস্য বা সশস্ত্র বাহিনীর যারা তারা কি হচ্ছে জেলা প্রশাসনের অধীনে কাজ করবেন কিনা, আর দ্বিতীয় হচ্ছে কি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা কত? ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যাটা কন্টিনিউয়াসলি আপডেটেড হচ্ছে। আমরা এক সপ্তাহ আগেও যেটাকে ঝুঁকিপূর্ণ মনে করতাম, এক সপ্তাহ পরে যখন ওইখানে মেজার নেওয়া হয়েছে, যেমন ধরেন একটা কেন্দ্রের আশেপাশের দেয়ালটা ভাঙা আছে, হ্যাঁ, একটা স্কুলের পুরো দেয়াল ভাঙা, যাতে দেয়াল ভাঙা থাকলে কি যে কোনো লোক এসে ঢুকতে পারবেন। এখন ওই দেওয়ালটা যখন তৈরি হয়ে গেছে তখন তো আর ঝুঁকি নেই। তো এই বিষয়টা এই আলাপ আলোচনাগুলো হয়েছে। তো এই জন্য আমরা যত সামনে যাবে আমরা আপনাদেরকে আপডেটেড লিস্টটা দিতে পারবো যে এখন এই যে পরিমাণ আছে, সামনের সপ্তাহে দেখবেন যে এটা অর্ধেকে নেমে এসছে। তো আমরা ফাইনাল লিস্টটা আমরা সামনে আপনাদেরকে দিতে পারবো। আরেকটা বিষয়, কিছু কিছু কেন্দ্রে ইলেকশন, আজকে চিফ অ্যাডভাইজার আর একটা কথা বলেছেন যে ইলেকশনের সময় যাতে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই থাকে, এই বিষয়ে উনি জোর দিয়েছেন এবং এনার্জি অ্যাডভাইজার বলেছেন যে উনি এই বিষয়ে সর্বোচ্চ এফোর্ট দিবেন এবং এটা ইনশিওর করা হবে। আর যদি কিছু কিছু জায়গায় সত্যি যদি আমরা ইলেকট্রিসিটি না সাপ্লাই করা যায়, সেক্ষেত্রে তাকে অল্টারনেটিভ ওয়েতে এই মোটরের মাধ্যমে বা জেনারেটরের মাধ্যমে পাওয়ার সাপ্লাইটা নিশ্চিত করা হবে। ইন্টারনেট এবং মোবাইল ডেটা। সশস্ত্র বাহিনীর সদস্যরা রিটার্নিং অফিসারের সাথে সমন্বয় করবেন। রিটার্নিং অফিসারই একটা ডিস্ট্রিক্টের, উনি পুরো সেন্টার, ওনাদের যে ডিস্ট্রিক্টের কন্ট্রোল রুমে উনি এইটাকে চালাবেন, ওনার নেতৃত্বেই থাকবে। তো এটা পুরোটা ওনার সাথেই সমন্বয় করবেন। আমি ইউসুফ আরফিন কালবেলা থেকে বলছি যে গত কয়েকদিনের যে অভিজ্ঞতা আমরা দেখছি যে ব্রাহ্মণবাড়িয়াতে রোহিন ফারহানা বা মঞ্জুরুল মুন্সি, কুমিল্লাতে আরো বেশ কয়েক জায়গা, আমি এই মুহূর্তে বলতে পারছি না, যে তারা মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যে বিহেভ গুলো করছে, এগুলো স্পষ্টত আচরণবিধি লঙ্ঘন এবং হচ্ছে অ্যাজ এ ম্যান এগুলো কিন্তু একদম ম্যানার লঙ্ঘন হচ্ছে। এই যে প্রার্থীরা যে অ্যারোগেন্ট আচরণ করছে তাদের বিষয়ে আপনাদের মানে ইসি কি ব্যবস্থা নেবে বা এটি কোনো বিষয় এই বিষয়ে আলোচনা হচ্ছে? এটা ইলেকশন কমিশনের বিষয়, ইলেকশন কমিশনের কাছে আপনি দয়া করে প্রশ্নটা আজকে করবেন। তো তারা মিটিং এ ছিল, আপনাদের সাথে তো একটা কম্বাইন্ড ডিসিশন হয়েছে এগুলো নিয়ে। এটা তো মানে ওয়ান অফ দা না, এটা রেসপন্ড করবেন ইলেকশন কমিশন। এটা তো ইলেকশন কমিশনের জুরিসডিকশনে, তারা এটা রেসপন্ড করবেন। এটা তারাই এই বিষয়ে আপনাকে ভালোভাবে উত্তর দিতে পারবেন। জি। আপনি বিদ্যুতের কথা বলেছেন, ইন্টারনেটের ক্ষেত্রে ইন্টারনেট যদি ব্যাহত হয় ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক। আরেকটা হচ্ছে সিসিটিভি নেটওয়ার্কে সারা দেশ থাকবে, আপনারা গতকাল বলেছেন। এখানে কোনো হ্যাকিং এর ঝুঁকি আছে কিনা বা হ্যাকিং এর ঝুঁকি মোকাবেলায় কোনো ব্যবস্থা নেওয়া হবে? এই প্রত্যেকটা বিষয় দেখা হচ্ছে। আজকে এই বিষয়ে ফয়েজ আহমেদ তৈয়ব ছিলেন, উনি এই পুরো বিষয়টা দেখছেন। ইন্টারনেটের বিষয়েও আমরা আশা করছি যে ইন্টারনেট বলেছেন আরও বেটার যাতে ইন্টারনেট নেটওয়ার্কটা থাকে সেই বিষয়ে চেষ্টা করা হবে এবং এই বিষয়ে 4টা মেজর যে মোবাইল ফোন সার্ভিসের যে আছে বাংলাদেশে কোম্পানি আছে, তাদের সাথে বসা হচ্ছে। শোভিত ভাই, আমি হ্যাঁ বলেন। ইসিকে বলা হয়েছে যে সব ধরনের সহযোগিতা করবেন, প্রধান উপদেষ্টা আজকে বলেছেন। কিন্তু আমরা আসলে 2 দিন আগে যেটা দেখেছি যে এনসিপি কে দেখেছি যে প্রধান উপদেষ্টা এখানে গেছেন, বৈঠক করেছেন এবং অভিযোগ করেছেন ডিসি নিয়ে, এবং জামাতের সাথেও তারা কথা বলেছেন, বিশেষ করে 10 দলীয় যে জোট রয়েছে আর নির্বাচনকে ঘিরে বিশেষ করে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিকে নিয়ে নানা ধরনের অভিযোগ করা হয়েছে এবং তারা বলেছেন প্রয়োজনে তারা মাঠে নামবেন। এই বিষয়টি নিয়ে আসলে কি অবস্থা? না, আমার মনে হয় এই বিষয়টা তো ইলেকশন কমিশনের বিষয়। আপনারা জানেন আমরা ইলেকশনের কমিশনের কোনো কাজে আমরা মিনিমাম ইন্টারফেয়ার করে না এই ইন্টারিম গভর্নমেন্ট। তারা তাদের কাজগুলো করছে। তাদের কাছে যদি কোনো ধরনের কোনো আপনাদের অভিযোগ থাকে, কোনো পলিটিক্যাল পার্টির অভিযোগে, তারা তাদের কাছেই যাচ্ছেন। বিষয়টা আসলে আপনার তাদের কাছেই রেজ করা উচিত।
যে আমি দেলোয়ার হোসেন সমকালীন। আমি গতকাল আপনারা একটা প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন যে অবৈধ বা লুট হওয়া অস্ত্রগুলো দ্রুত উদ্ধারের জন্য। আসলে এই উদ্ধারের নির্দেশনা বা বলা, এটা তো বহুবার বলা হয়েছে এই লুট হওয়ার পর থেকে। এই উদ্ধারের জন্য কোনো আজকে যে বড় একটা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক হয়েছে, যেগুলো নিয়ে বা উদ্ধারের জন্য এই বিষয়ে আজকে একটা আমি বলি, এই বিষয়ে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর তরফ থেকে একটি স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে। এই স্ট্যাটিস্টিক্সে বলা হয় যে পুলিশ স্টেশন থেকে লুটকৃত অস্ত্রের সংখ্যা ছিল 3619টি, আর সেনাবাহিনী কর্তৃক অদ্যাবধি উদ্ধার করা হয়েছে 2259টি বা 62.4% অলরেডি উদ্ধার করা হয়েছে। আর অবশিষ্ট লুটকৃত অস্ত্রের সংখ্যা হচ্ছে 1360টি। আবার গোলা বারুদের ক্ষেত্রে পুলিশ স্টেশন থেকে লুটকৃত গোলা বারুদের সংখ্যা ছিল, যা গোলা বারুদ ছিল তার অলরেডি 52% উদ্ধার করা হয়েছে। তো আমরা মনে করছি যে সেই সোফার যা উদ্ধার হয়েছে এটা খুব ভালো একটা উদ্ধার হয়েছে, কেননা ওই সময় যখন লুট হয় একটা বিষয় হচ্ছে যে এটা যতটা না প্রফেশনাল লোকরা লুট করেছে, এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ওই সময় হুজুগে লুট করে ফেলেছেন, করে হয়তো বা কেউ ডিস্ট্রয় করে দিয়েছেন বা পুকুরে ফেলে দিয়েছেন এইরকম। তো চিফ অ্যাডভাইজার আজকেও জোর দিয়েছেন যে লুটকৃত অস্ত্র যে করেই হোক এটা সর্বোচ্চ এফার্ট দিয়ে এটাকে রিকভারি করতে হবে। আমাদের নেত্রকোনার কমলাকান্দা ইউপি চেয়ারম্যানের সাথে ইউনোর বাকবিতণ্ডার প্রেক্ষিতে সাময়িক বরখাস্ত করা হয়েছিল চেয়ারম্যানকে। আমরা দেখছি যে গতকাল ইউনোকেও তাকে বরিশালের একটা উপজেলায় তাকে বদলি করা হয়েছে এবং ফেসবুকে এটা নানাভাবে সমালোচনা হচ্ছে যে তাদের এবং তার কর্মী বাহিনীদের প্রেসারে মূলত এই ইউনোকে বদলি করা হয়েছে। এই বিষয়গুলো আপনি ইলেকশন কমিশন এখন এই পদায়নগুলো দেখেন। এগেন আমি আপনাকে বলবো ইলেকশন কমিশনকে এই বিষয়টা জিজ্ঞেস করতে। প্রশ্ন হচ্ছে দুটো, একটা হচ্ছে যে আমরা বরাবর অবৈধ অস্ত্র বলতে যেগুলো লুট হয়েছিল সেগুলোর একটা পরিসংখ্যান দিই, কিন্তু নির্বাচনের আগে অবৈধ বলতে আরো কিছু অস্ত্র শস্ত্র দেশের মধ্যে থাকে, সেইগুলো উদ্ধারের আসলে পরিস্থিতিটা কি? এক, দুই হচ্ছে প্রত্যন্ত কিছু অঞ্চল আছে বাংলাদেশ, যেহেতু নদী বিধৌত দেশ, অনেক জায়গায় আছে যেখানে সরাসরি সংযোগ থাকে না, মাত্র 2 জন পুলিশ থাকবেন অস্ত্রধারী। তো সেই কেন্দ্রগুলো কি নিরাপদ কতটুকু থাকবে, আর কোনো মেজর নেওয়া হবে কিনা? ধন্যবাদ। না, আপনি যেটা ভাবছেন 2 জন পুলিশ 2 জন বা 3 জন যে অস্ত্রধারী পুলিশ থাকবেন, আর পুরো কেন্দ্রগুলো তো সিসিটিভি এর মাধ্যমে বডি অন ক্যামেরার মাধ্যমে পুরো এটা ন্যাশনালি কানেক্টেড থাকবেন। আর ঠিক ওই এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে আর্মি থাকবেন, আর্মির সশস্ত্র বাহিনী, তো তারা একদম পাশেই থাকবেন। আপনি জাস্ট এমন হতে পারে একটা জায়গায় কোনো ট্রাবল হলো 5 মিনিটের মধ্যে তারা রেসপন্ড করতে পারবেন, এই অবস্থায় থাকবেন। সো আমরা এটা নিয়ে মোটে উড়ি না, বরঞ্চ আপনি বলতে পারেন এবার রেকর্ড পরিমাণ 9 লক্ষ থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র বাহিনীর সদস্য। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি। আপনি যদি আগের ইলেকশনগুলো যদি আপনি কাভার করে থাকেন, আপনি দেখবেন যে সবসময় আর্মির সংখ্যা ছিল 50-40 থেকে 60,000-এর মধ্যে, এর বেশি কখনোই ছিল না। আর অনেক ক্ষেত্রে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয় না। এই বছর তো আর্মির সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে হেলিকপ্টার সার্ভিসও খুবই স্ট্যান্ড বাই থাকবে, এয়ারফোর্সের থেকে জানানো হয়েছে। ফলে দুর্গম এলাকায় আপনার কোনো কিছু যদি হয় সেক্ষেত্রে হেলিকপ্টারের মাধ্যমে আমরা কুইকলি রেসপন্ড করতে পারবো। ইনক্লুডিং ব্যালট করে। আমি চ্যানেল 1 এ কাজ করি। বিশেষ কয়েকটা এলাকা আছে, জেলা যদি বলি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এইসব এলাকাগুলোর জন্য আপনারা আলাদা কোনো মেজর নিচ্ছেন কিনা? কারণ সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা এখনো যা দেখি সেটি একেবারে নির্বাচনের আগে যেভাবে থাকা দরকার সেইভাবে আসলে নেই। এখন সেখানে কিছু সহিংসতা ঘটে। তো নির্বাচনের আগে এইসব এলাকাকে বলা হয় আওয়ামী অধ্যুষিত এলাকা, বিশেষ করে গোপালগঞ্জ। সেজন্য আপনারা আলাদা কোনো
স্টেপ নেবেন কিনা বা কমিশন এই ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আমরা আপনারা যেভাবে ডিসক্রাইব করলেন আমরা সেভাবে তো ইলেকশন কমিশন সেভাবে দেখে না। ইলেকশন কমিশন বা সিকিউরিটি তারা দেখে ভালনারেবল কোন কেন্দ্র কতটুকু ভালনারেবল, সেইভাবে তারা রিস্ক অ্যাসেসমেন্ট করেন। তো সেই অনুযায়ী তারা রিস্ক অ্যাসেসমেন্ট করছেন, প্রত্যেকটা জায়গাকেই দেখছেন, প্রত্যেকটা ভোটিং বুথ ভোটিং সেন্টারে কী পরিমাণ সিকিউরিটি মেজার নেওয়া যায় সেগুলো তারা ভাবছেন। কিন্তু এইটা যে এই ডিস্ট্রিক্ট এরকম, ওই ডিস্ট্রিক্ট ওই রকম, ওকে স্পেশাল প্রিফারেন্স দেওয়া হোক, সেটা না। এটা পুরো জিনিসটা দেখা হচ্ছে একটা ভোটিং সেন্টার হিসাবে, যে এই সেন্টারটা কি রিস্কি না, এই সেন্টারটা কতটা গুরুত্বপূর্ণ, বা এটাকে আমি সাধারণ ক্যাটাগরিতে রাখবো কি না, সেভাবে দেখা হচ্ছে। এইভাবেই রেসপন্ড করা হচ্ছে। এবং আমরা আশা করছি আপনি যদি এই এলাকাগুলো দেখেন, আপনি যদি ক্রাইম রেট দেখেন, খুব কি বেশি ক্রাইম হচ্ছে অন্যান্য এলাকার থেকে, আপনি তো ডিফারেন্স করতে পারবেন না। আর পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে আপনার ইলেকশন শিডিউল ঘোষণার পরের থেকে এই পর্যন্ত ল অ্যান্ড অর্ডারের রিলেটেড মানে ইলেকশন রিলেটেড মোট 46টা ইনসিডেন্ট হয়েছে। শরীফ ভাই, আমি মোহাম্মদ রাইয়ান হোসেন, আমি কালেকণ্ঠে কাজ করছি। আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আজকে যে আলোচনা হলো সেখানে গণমাধ্যমকে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? কারণ বিগত সময় আমরা দেখেছি গণমাধ্যমের উপর বেশ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের আমরা হয়ে থাকি। সেই জায়গা থেকে এই আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে গণমাধ্যমের সেফটি বা তাদের কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা? ধন্যবাদ। গণমাধ্যমের বিষয় যেটা এসছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে কিভাবে আপনি ইউজ করা হচ্ছে অপতথ্য ছড়ানোর জন্য। অপতথ্য ছড়ানো, যেমন ধরেন একটা ইলেকশন কেন্দ্রে কিছু ইনসিডেন্ট হলো, একটা ইনসিডেন্ট, তখন দেখা যাচ্ছে ওইটাকে ঘিরে অনেক ধরনের অপতথ্য ছড়ানো হয়। ওইখানে হয়তো বা কেউ একজন আহত হলেন, দেখা গেলো কোনো কেউ অপতথ্য ছড়ালেন যে বেশ কয়েকজন মারা গিয়েছেন। তো এইগুলো কিভাবে কমব্যাট করা যায়, কিভাবে এটারে নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা নিয়ে কথা হয়েছে। ইলেকশন কমিশন তারা বলছে যে তারা এটা নিয়ে যথেষ্ট কাজ করছে। আমাদের যারা এই অপতথ্যকে নিয়ে যারা কাজ করেন, যেই সমস্ত সংস্থাগুলো, তারাও তাদের এফার্টটাকে স্টেপ আপ করেছেন এবং প্রতিদিন আমরা একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট পাচ্ছি যে কোথায় কি কোন বিষয়ে অপতথ্য বেশি ছড়ানো হচ্ছে, কী রকম অপতথ্য ছড়ানো হচ্ছে এবং এইটার কারণে কোনো সিকিউরিটি রিস্ক হচ্ছে কি না, সেগুলো নিয়ে নিয়মিত। কারণ এটা খুবই বড় এবং এটা তো শুধুমাত্র দেশের থেকেই ছড়াচ্ছে না, দেশের বাইরের থেকে অনেকে খুব দেখা যাচ্ছে যে ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে তারা এই অপতথ্য ছড়াচ্ছেন। পতিত স্বৈরাচারের যারা দোসর ছিলেন বা তার সাপোর্টাররা, তারা তো চাচ্ছে অনেক ধরনের অপতথ্য ছড়াচ্ছেন। প্রতিদিনই আপনারা দেখেছেন তারা কনফিউশন ছড়ানোতে ব্যস্ত। তো আমরা এই বিষয়ে এই গভর্নমেন্ট, সিকিউরিটি এজেন্সিগুলো এবং আইসিটি মিনিস্ট্রি সবাই এগুলো ব্যাপারে অ্যাওয়ার আছে। আমরা আমাদের সর্বোচ্চ এফার্টটা দিচ্ছি এটাকে দূরীভূত করার জন্য। আর জার্নালিস্টদের সিকিউরিটি বিষয়ে আমার মনে হয় এইটার বিষয়ে ইলেকশন কমিশন আপনাদের সাথে বসবেন। এই বিষয়ে ওনারাই ওরা আপনাদের সাথে বসে কি দিক নির্দেশনা দেন, আপনি জাস্ট ওয়েট করেন। আমার জানা মতে তারা আপনাদের সাথে বসার কথা। আর একটা বিষয়ে আমরা মিটিংয়ে বলা হয়েছে যে এই বছর আপনি জানেন তো ভোট গণনা একটু দেরি হতে পারে। এটা ভোট গণনার জন্য এটা অনেক সময় হয় যে ভোট গণনা দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। সেই বিষয়টা আপনারা অবশ্যই আমরা আশা করব যে আপনারা দেশবাসীকে জানাবেন, এই বিষয়কে সবাইকে আগের থেকেই প্রস্তুত রাখা যে না এটা দেরি হতে পারে। কেন এই বছর অনেক কিছু নতুন মেজার নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে খুব ভালোভাবে ভোট গণনা হোক এবং সেক্ষেত্রে কিছু ডিলে হতে পারে ভোট গণনায়। এটা তো সরকারের তরফ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে থাকবে। এর বাইরে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যারা ব্যক্তিগতভাবে যদি কেউ উড়াতে চায়, এটাতে তারা
এই বিষয়ে রিভিউ করা হবে, কারা কারা ড্রোন উড়াতে পারবেন, আর নির্বাচন ভোট কেন্দ্রের কতটুকু আশেপাশে করতে পারবেন, আর সাধারণ মানুষকে বা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ড্রোন উড়াতে দেওয়া হবে কি না, এই পুরো বিষয়ে খুব দ্রুত একটা ডিসিশন আসবে। এটা নিয়ে একটা কমিটি কাজ করবে। আরেকটা বিষয় ছিল, আজকে এই কমিশনের রিপোর্ট জমা দেওয়ার কথা প্রধান উপদেষ্টার মধ্যে বরাবর, দিয়েছে কিনা? বলুন কিছু। এই কমিশনের রিপোর্ট আজকে বিকালে দেবে এবং ওনারা দেওয়ার পর আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। এটা কীভাবে বলবো? এটা আমরা তো আগেই অ্যাসেসমেন্ট করতে পারছি না। কাজ হচ্ছে ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা